আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই আশা করি ভালো আছো, সুস্থ আছো। শিক্ষা সারথীর পক্ষ থেকে আমি রিফাত আছি আজকে তোমাদের সাথে। এবং আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে এক চলক ও দুই চলক বিশিষ্ট বহুপদীর উৎপাদকে বিশ্লেষণ। তো তোমরা কিন্তু ক্লাস 7-এ থাকতে এবং 8-এ থাকতে উৎপাদকে বিশ্লেষণ করেছো, কিন্তু সেখানে তোমরা যে উৎপাদকে বিশ্লেষণটা করেছো সেটা ছিল যে মিডল টার্ম ব্রেকআপ করতাম, সেখান থেকে হচ্ছে তোমরা উৎপাদক করতাম। তো চলো আমরা আগে দেখে নিই তোমরা ক্লাস 7-8-এ কিভাবে করতাম। এর জন্য আমরা খুব ইজি একটা এক্সাম্পল চলো নেই। ধরো আমার কাছে লেখা আছে x স্কয়ার মাইনাস 5x প্লাস 6। ঠিক আছে, তোমাকে বলছে এটাকে তুমি উৎপাদকে বিশ্লেষণ করো। তো তোমরা আগে কি করতা? তোমরা আগে মাঝখানে যে পদটা আছে সেই পদটাকে প্রথম ভাঙতা, এরকম ভাবে ভাঙতা যাতে এটার যে এখানে x স্কয়ারের যে সহগ আছে এবং যে ধ্রুবপদ আছে তার গুণফলের সমান যাতে হয় যোগফলটা বা বিয়োগফলটা। তো এটা যদি আমরা করি তাহলে দেখো তো কি আসে, মাইনাস 3x মাইনাস 2x প্লাস 6। সেখান থেকে তুমি লিখতে পারো x যদি কমন নাও তাহলে আসে x মাইনাস 3, আর মাইনাস 2 যদি কমন নাও তাহলে আসে x মাইনাস 3। সেখান থেকে তোমরা x মাইনাস 3 x মাইনাস 2 বের করে ফেলতে। এটাই তো তোমরা শিখছিলা, তাই না? এখন এই যে জিনিসটা তোমরা শিখছিলা এটা আমাদের এখানে আপাতত দরকার লাগবে না, কিন্তু যদি দরকার লাগে তাহলে অবশ্যই আশা করি তোমরা পারবা। তো আজকে আমাদের যে বিষয়টা মেইনলি পড়ানোর টার্গেট সেটি একটু খেয়াল করে দেখো। এখানে আমাদেরকে বলছে p of x equal to x cube minus 6x square plus 11x minus 6, এটাকে তুমি উৎপাদকে বিশ্লেষণ করো। এখন খেয়াল করে দেখো এখানের মধ্যে x এর সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 3। তো আগে তুমি ক্লাস 7-8-এ যেটা শিখে আসছিলা সেখানের মধ্যে কিন্তু x এর সর্বোচ্চ পাওয়ার বেশিরভাগ ক্ষেত্রেই 2 থাকতো এবং তোমরা মাঝখানের যে পদটা থাকতো সেই পদটাকে ভেঙে দিতে। ওই কারণে এর নাম ছিল মিডল টার্ম ব্রেকআপের মাধ্যমে উৎপাদকে বিশ্লেষণ। বাট এখানে কিন্তু তোমার ওরকম করে মিডল টার্মটাকে তুমি ভাঙতে পারবা না। তো বুঝতেই পারতেছো এর জন্য আমাদের সুন্দর কোন একটা পদ্ধতি দরকার, যে পদ্ধতি দিয়ে আমরা খুব ইজিলি উৎপাদকে বিশ্লেষণ করতে পারবো। তো এর জন্য তোমাদের যে বিষয়টা একটু খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে উৎপাদক উপপাদ্য। তো তোমাদের সবার আশা করি উৎপাদক উপপাদ্যটা মনে আছে। তো আমরা যখন এই অঙ্কটা করা শুরু করব তখন উৎপাদক উপপাদ্যটা আমরা আবার বারে বারে বলবো। আশা করি তোমাদের জিনিসটা আরো মনে হয়ে যাবে, আরো ভালো করে মনে থাকবে। তো চলো শুরু করি। এখন আমাদের টার্গেট হচ্ছে এই যে ম্যাথটা আছে এই ম্যাথের মধ্যে x এর এরকম কোন একটা ভ্যালু বের করা। কি বললাম? x এর এরকম কোন একটা ভ্যালু বের করা যার কারণে px এর ভ্যালুটা শূন্য হয়ে যাবে। এখন আমরা কিন্তু পড়ছিলাম যদি কোনোভাবে আমি পি এ বসে আমার পুরাটার ভ্যালু যদি 0 পাই তাহলে আমি বলতে পারবো আমার x মাইনাস এ হবে পি অফ এক্স এর একটা উৎপাদক। মনে আছে এটা? উৎপাদক উপপাদ্য আমাকে কি বলতো? উৎপাদক উপপাদ্য আমাকে এটা বলতো যে যদি আমি px এর জায়গাতে x এর জায়গাতে এরকম কোন একটা জিনিস বসাইতে পারি যাতে আমার p অফ x এর ভ্যালুটা 0 চলে আসে অথবা p অফ a এর ভ্যালুটা 0 চলে আসে, যার জন্য 0 চলে আসছে কার জন্য? x এর a এর জন্য। সেখান থেকে আমরা বলতে পারবো x a হচ্ছে একটা উৎপাদক। ঠিক আছে, তাহলে এইটা যদি আমাদের উৎপাদক হয়, এই থিওরামটা যদি আমরা এখানে খাটাইতে চাই তাহলে আমাদের x এর এরকম কোন একটা ভ্যালু দরকার যেই ভ্যালুটা দিয়ে আমরা পুরাটা বা px কে 0 বানিয়ে দিতে পারবো। মানে আমি এখানে ধরো ম্যানুয়ালি 1 2 3 এগুলো ইনপুট করে করে দেখবো যে কার জন্য পুরাটা ফাংশনের ভ্যালু 0 চলে আসে। তো এরকম করে দেখো 1 2 3 করে বসাতে থাকলে তো অনেক দেরি হয়ে যাবে, তাই না? বা অনেক সময়ও চলে যাবে। এর জন্য আমরা খুব সুন্দর একটা পদ্ধতি মনে রাখতে পারি। সেটা হচ্ছে দেখো তোমার এই পি অফ এক্স এর মধ্যে দেখো তো একটা ধ্রুবক আছে না? এই ধ্রুবকটাকে তুমি একটু টার্গেট করো। এই ধ্রুবকটা তোমার কাছে আছে আর এখানে দেখো এক্স কিউবের সামনে সহগ কত আছে? সহগ আছে হচ্ছে 1। যখন তোমার এক্স কিউবের সামনে বা যে কোনো সর্বোচ্চ পাওয়ারের সামনে সহগ 1 থাকবে তখন শুধুমাত্র ধ্রুবকটা টার্গেট করলেই হবে। আর যদি সর্বোচ্চ পাওয়ারের সামনে অন্য কোনো ধ্রুবক থাকে তাহলে কি হবে সেটা আমরা এর পরের ম্যাথটার মাধ্যমে বোঝার চেষ্টা করব। তাহলে এখানে যেহেতু আমাদের সর্বোচ্চ পাওয়ারের সামনে সহগ 1 আছে, আপাতত আমাদের ধ্রুবকটা দেখলেই হয়ে যাবে। তাহলে ধ্রুবপদ হচ্ছে আমাদের -6। এখন আমরা যদি একটু চিন্তা করি 6 এর কি কি উৎপাদক আমার জানা, 6 এর কি কি উৎপাদক আমার জানা, বলো তো কি কি জানা? আমি +-1 নিতে পারি, তাই তো? তারপরে দেখো তো আমি +-2 নিতে পারি। আমরা এটা আসলে 6 এর জন্য নিচ্ছি না, আমরা আসলে জিনিসটা +-6 এর জন্য নিচ্ছি। ঠিক আছে, মানে যখন এরকম আমার এখানে 6 থাকুক অথবা -6 থাকুক আমরা অলওয়েজ +-6 এর জন্য উৎপাদক প্রথমে লিখে নিব। তাহলে +-1
প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3 প্লাস মাইনাস 6, এগুলো সবগুলোকে আমি বলতে পারি না প্লাস মাইনাস 6 এর উৎপাদক। অবশ্যই এগুলা বাদে তো আর কিছু হবে না, তাই তো? এখন এখানের মধ্যে দেখো তো তোমার কিছু সংখ্যক সংখ্যা আসলো, তুমি ধরে নিতে পারো x এর জায়গাতে এখানের মধ্যে কোনো একটা সংখ্যা বসাইলেই আমার আনসারটা চলে আসবে শূন্য। কি বললাম? তুমি যখন এখানের মধ্যে ধ্রুবক পাবা, সেই ধ্রুবকের জন্য তুমি যে উৎপাদকগুলা পাবা, সেই উৎপাদকগুলোর থেকে যে কোনো একটা আমার এখানে x এর জায়গাতে বসালে আমি 0 পেয়ে যাব। এখন এখানের মধ্যে দেখো প্লাস মাইনাস 1 আছে, অর্থাৎ দুইটা সংখ্যা, এখানে আরো দুইটা, এরকম আরো দুইটা, এরকম করে কিন্তু অনেকগুলো সংখ্যা আছে। তো আমরা সাধারণত এই ম্যাথগুলো করার সময় কি করি, একদম ছোট সংখ্যাগুলো থেকে শুরু করে দেখি আসলে কতটুকু পর্যন্ত কি 0 আসতেছে। আর আমার 0টা কিন্তু মেইনলি এই সংখ্যাগুলোর ভিতরে আসবে, এটা নিয়ে কোনো টেনশন নেই। তাহলে আমি প্রথমে ধরে নেই এখানে আমার 1 বসাইলেই 0 চলে আসবে। তাহলে চলো তো x এর জায়গাতে আমরা 1 বসিয়ে দেখি। তাহলে আমি যদি লিখি সুতরাং p of 1, তার মানে x এর জায়গাতে আমি 1 বসাচ্ছি, যদি 1 বসাই তাহলে দেখো তো 1 কিউব মাইনাস 6 ইন্টু 1 স্কোয়ার প্লাস 11 ইন্টু 1 মাইনাস 6। তাহলে এখান থেকে আমাদের ভ্যালুটা কি আসে, 1 মাইনাস 6 প্লাস 11 মাইনাস 6। খেয়াল করে দেখো তো মাইনাস 6 হচ্ছে মাইনাস 12, আর 1 প্লাস 11 জিনিসটা মিলে হয়ে গেল কি 12। তাহলে 12 মাইনাস 12 হচ্ছে 0। আমরা দেখলাম আমরা x এর ভ্যালু যখন 1 ধরছি তখন আমাদের আনসারটা চলে আসছে 0। খেয়াল করে দেখো আমরা যখন আগে x এর বদলে a বসিয়ে 0 পাইতাম তখন আমরা বলতাম x মাইনাস a হচ্ছে একটা উৎপাদক। তাহলে আমরা এখানের মধ্যে দেখো তো x এর বদলে কত বসাইছি, 1 বসাইছি না? তাহলে আমি বলতে পারি কিনা x ইকুয়াল টু 1 বসালে আমি হচ্ছে একটা 0 পাচ্ছি। তাহলে সেখান থেকে তুমি জাস্ট কি করবা, যদি কোনো সময় x এর ভ্যালু পাও সেখান থেকে তোমার কাজটা হবে ডান পাশে 0 নিয়ে আসা। তাহলে ডান পাশে 0 আনতে হলে কি 1 টা এই পাশে আনতে হবে, তাহলে x মাইনাস a ইকুয়াল টু 0। যখনই তুমি ডান পাশে 0 নিয়ে চলে আসবা বাকি যে বাম পাশে পুরোটা পড়ে থাকবে এটা সবটাই হবে উৎপাদক। যেমন এই পার্টটার ক্ষেত্রে কি দিছিল, এখানের মধ্যে আমরা বলছিলাম x ইকুয়াল টু আমার a হইলে আমার p অফ a ইকুয়াল টু 0 হয়। সেখান থেকে আমাদের টার্গেট কি ছিল, রাইট হ্যান্ড সাইডে 0 আনা। তাহলে দেখো তো x মাইনাস a ইকুয়াল টু 0 হয়ে গেছিল না? তো সেখান থেকে আমরা বলছি ওই পাশে যা থাকুক থাকুক আমার বাম পাশে যা কিছু আছে সেটাই হচ্ছে আমাদের উৎপাদক। সেখান থেকে আমরা বলছিলাম আমাদের x মাইনাস a হচ্ছে একটা উৎপাদক। তাহলে এখান থেকে আমাদের ভাগ্যটা ভালো, আমরা প্রথমে 1 টা বসেই 0 পেয়ে গেছি। তো তোমাদের কোশ্চেন আসতে পারে যে -1 বসালে আসলে কি হইতো। তো চলো আমরা একটু দেখি যে -1 বসালে কি হইতো। তো এর জন্য এই পার্টটা আমি একটু মুছে দিচ্ছি। ওকে, আমরা এখন দেখব যদি -1 বসে দেব, এটা জাস্ট হচ্ছে টেস্ট করার জন্য। ধরো আমি বসালাম x এর জায়গাতে -1, তাহলে -1 বসালে দেখো -1 হোল কিউব -6 ইন্টু -1 হোল স্কোয়ার প্লাস 11 ইন্টু -1 মাইনাস 6। তাহলে এখান থেকে আনসারটা আসে -1 -6 -11 -6, তাই তো? তাহলে দেখো তো আনসারটা কত চলে আসে, আনসারটা চলে আসে -24। আনসারটা কিন্তু 0 আসেনি। তো সেখান থেকে কেউ যদি আগে -1 নিতা তার জন্য কিন্তু আর -1টা উৎপাদকের জন্য খাটতো না। তো আমাদের ভাগ্য ভালো, আমরা প্রথম যখন 1 বসাইছি তখনই আমার 0 চলে আসছে। ঠিক আছে, যদি তোমার 0 না আসে ততক্ষণ পর্যন্ত বসাইতে হবে যতক্ষণ পর্যন্ত এই সংখ্যাগুলো শেষ না হয়ে যায়। এই সবগুলো সংখ্যার মধ্যে তুমি একটা না একটা উৎপাদকের সংখ্যা পেয়ে যাও, এটা নিয়ে কোনো সমস্যা নেই। তাহলে আমরা অলরেডি যেহেতু এখান থেকে পেয়ে গেছি, আমি একটু মুছে দেই এই পার্টটা। তাহলে আমি এখান থেকে কি বলতে পারবো বলো তো? আমি বলতে পারবো যেহেতু আমি x এর বদলে 1 পাইছি, তাহলে x এর বদলে আমি পাইছি 1। তাহলে আমার টার্গেট কি ছিল, ডান পাশে 0 আনা। তাহলে ডান পাশে 0 আনতে হলে x 1 ইকুয়াল টু 0। আমরা বলছিলাম ডান পাশে 0 আনলে বাম পাশে যেটা পড়ে থাকবে সবটাই হচ্ছে আমার উৎপাদক। তাহলে আমি এখান থেকে বলতে পারি অবশ্যই আমার x 1 হচ্ছে এই পুরাটা রাশির জন্য একটা উৎপাদক। তাহলে চলো তো আমরা এখন উৎপাদকটা একটু বের করি, দেখি কি হয়। ওকে, তাহলে এখান থেকে আমি একটু লিখে নিই x কিউব মাইনাস 6x স্কোয়ার প্লাস 11x মাইনাস 6। এখন একটু খেয়াল করে দেখো আমি আসলে উৎপাদকটা কিভাবে বের করি। তো এর জন্য তুমি প্রথমে হচ্ছে একটা সমান দিয়ে একটা গ্যাপ রেখে দিও, তারপর থেকে তুমি শুরু করবে, ঠিক আছে? তো তুমি কিন্তু অলরেডি জানো এখানে x 1 হচ্ছে তোমার একটা উৎপাদক। তাহলে তুমি কি করবা, একটু দূরে x 1টা লিখে নিবে। লেখা নেওয়ার পর খেয়াল করে দেখো তো
তোমার টার্গেট থাকবে সর্বোচ্চ পাওয়ারগুলা মিলানো এবং তার সহগগুলা মিলানো। তাহলে এখানের মধ্যে দেখো অলরেডি আমি x - 1 লিখে ফেলছি, কিন্তু আমার সামনে সর্বোচ্চ পাওয়ারওয়ালা পদ আছে x3। তাহলে আমি যদি সর্বোচ্চ পাওয়ারওয়ালা পদটাকে প্রথমে মিলাইতে চাই, কত দিয়ে গুণ করা লাগবে? অবশ্যই x² দিয়ে গুণ করা লাগবে। তাহলে আমি প্রথমে এটাকে x² দিয়ে গুণ করে নিলাম। এখন গুণ করার পর যা কিছু পাবা তা একটু উপরে লিখো। দেখো তো কি আসে, x3 একটা অলরেডি মিলে গেছে, আর এক্সট্রা করে চলে আসছে -x², তাই তো? কিন্তু খেয়াল করে দেখো, তুমি এতটুকু করার পর তোমার -x² চলে গেছে, কিন্তু তোমার কোয়েশ্চেনের মধ্যে কিন্তু ছিল -6x²। তার মানে তোমার আরো কি লেখা লাগবে? আরো -5x² লেখা লাগবে না? এতটুকু পর্যন্ত জাস্ট ব্যালেন্স করলাম। এই -5x² কেন লিখলাম? জাস্ট ব্যালেন্স করার জন্য। প্রথমে আমরা কি করলাম, x - 1 লিখে দিলাম, যেহেতু একটা x - 1 উৎপাদক আমি পেয়ে গেছি। তারপর আমি মেইন পাওয়ারটা মিলানোর জন্য x² গুণ করে দিলাম। করার পর আমি দেখলাম x³ আসছে তো আসছেই, সাথে আরেকটা x² আসছে, কিন্তু আমার কোয়েশ্চেনে ছিল -6x²। সেখান থেকে আমি লিখলাম ব্যালেন্স করার জন্য -5x²। এখন আবার তুমি কি করবা, একটু দূরে, এতটুকুর কাজ তো শেষ, আবার তুমি কি করবা, একটু দূরে x - 1 লিখে নিবে। ঠিক আছে? তাহলে এখন দেখো তো x³ তো অলরেডি আমরা মিলাই ফেলছি। তাহলে এরপরে দেখো তো আমার কে বাকি আছে, -5x² বাকি আছে। তাহলে এখন এখানে আছে x, কিন্তু আমার লাগবে -5x²। কত দিয়ে গুণ করব? -5x দিয়ে গুণ করব না? এখন দেখো আবার আগের মতই কাহিনী, যখন -5x দিয়ে গুণ করছো তখন -5x² আসছে, এতটুকু ঠিক আছে, বাট সাথে কি চলে আসছে, মাইনাসে মাইনাসে +5x। কত চলে আসছে? +5x। এতটুকু কিন্তু তোমার চলে আসছে। তো তোমার কোয়েশ্চেনে কি আছে, +11x। তাহলে ব্যালেন্স করার জন্য আরো কত লেখা লাগবে? +6x লেখা লাগবে, তাই তো? তাহলে দেখো তো +6x লেখার পর আর কত পরে আছে, -6 যেহেতু পরে আছে, এটা এখন লিখে দিতে পারো। এখন তুমি একটু মজার বিষয় খেয়াল করে দেখো, এতটুকু পর্যন্ত যখন আমি লিখছি তখন পরের পার্টটা কিন্তু আমার অটোমেটিক্যালি মিলে গেছে। কিভাবে দেখো, একবার x - 1 দিলাম আর একবার x - 1 দিয়ে দিলাম, এতটুকু পর্যন্ত কাজ শেষ। তাহলে আমার আবার x - 1 দেওয়া লাগবে না? দিলে এখন দেখো তো পরে আছে 6x, তার মানে x এর সাথে আমার 6 গুণ করলে মিলে যাওয়ার কথা। এবং খেয়াল করে দেখো 6 গুণ করলে 6x তো মিলছেই, সাথে -6 টাও মিলে গেছে। তাহলে এটার মাধ্যমে করলে তোমার জিনিসটা বেশি পেঁচানো থাকবে না এবং বেশি বড় হবে না। তো জিনিসটা আশা করি সবাই বুঝতে পারছো। যদি আমাদের ঝামেলা হয় আমরা পরের ম্যাথটা আস্তে আস্তে বুঝিয়ে বুঝিয়ে বলবো, সমস্যা নাই, ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এখান থেকে দেখো তো এখানেও x - 1 আছে, এখানেও x - 1 আছে, এখানেও x - 1 আছে। তাহলে সবগুলা থেকে যদি তুমি x - 1টা কমন নাও, তাহলে তোমার আসবে x² - 5x + 6। এখন কিন্তু আমার এখনো মিডল টার্মটা শেষ হয়নি, সরি, আমার এখনো উৎপাদকের বিশ্লেষণ শেষ হয়নি। কারণ x - 1 পাইছি, x² - 5x + 6 এটাকে তো ভাঙা যাবে। তো এটা যেহেতু আমাদের 7 8 এর নিয়মে পড়ে গেছে, তো এটা তোমরা আশা করি সবাই পারবা। তো x - 1টা সাইডে রেখে দিলাম, আর x² - 5x + 6 এ করলে কি আসবে, x² - 3x - 2x + 6। মিডল টার্মের নিয়মে করতেছি। তাহলে x - 1, এখান থেকে x কমন নিলে আসবে x - 3, -2 কমন নিলে আসবে x - 3। সেখান থেকে আমাদের আনসারটা আসলো x - 1, x - 3, x - 2। সবাই আশা করি জিনিসটা বুঝতে পারছো। এখন এটা দেখার পর অনেকের ভিতরে একটা কনফিউশন ক্রিয়েট হয়েছে যে ভাইয়া আমি আসলে কতটুকু পর্যন্ত করতে থাকি। যেমন ধরো অনেকে শুরু করতে পারে 6 থেকে, একবার দিতে পারে -6, আরেকবার দিতে পারে +6, আরেকজন শুরু করতে পারে +-3 থেকে, একবার দিতে পারে +3 - 3। এখন এক একজন এক এক রকম ভাবে শুরু তো করতে পারে, তাই তো? বাট দেখো আমি কি করতাম জানো, আমি পরীক্ষার হলে কি করতাম, যেটা দেওয়া থাকতো সেটাকে প্রথমেই ক্যালকুলেটরে সলভ করে নিতাম। এখন তোমরা সবাই আশা করি ইকুয়েশন সলভ করতে পারো ক্যালকুলেটরে। তুমি যখন এই ইকুয়েশনটা ক্যালকুলেটরে সলভ করবা তখন তোমাকে কিন্তু ক্যালকুলেটর x এর ভ্যালু দিবে, ঠিক আছে? তো তুমি যখন এই ম্যাথটা ক্যালকুলেটরে সলভ করবা তখন ক্যালকুলেটর তোমাকে কি কি ভ্যালু দিবে জানো? x এর একটা ভ্যালু দিবে 2, একটা দিবে 1, একটা দিবে 2, আর একটা দিবে 3। তো আমি কিন্তু অলরেডি জেনে গেছি x এর একটা ভ্যালু 1, একটা ভ্যালু 2, আর একটা ভ্যালু 3। এই যে ভ্যালুগুলো আছে এগুলা দিয়ে কি বোঝায় জানো? এগুলা দিয়ে বোঝাচ্ছে তুমি x = 1 ধরলো, তোমার ইকুয়েশনটা = 0 আসবে, x = 2 ধরলো 0 আসবে, 3 ধরলো 0 আসবে। তাহলে তুমি এখান থেকে আসলে বলতে পারো না তোমার এখানে আসলে x - 1 একটা উৎপাদক হবে। কারণ আমরা কি বলছিলাম আগের মতো, x = 1 আসলে রাইট হ্যান্ড সাইডে 0 করব আর বাকি লেফট হ্যান্ড সাইডে যা পড়া থাকবে সবটাই উৎপাদক। তাহলে x = 2 এর জন্য তোমার আসবে x - 2, x = 3 এর জন্য আসবে x - 3।
এই সবগুলো কিন্তু তুমি আগেই জেনে গেছো যে কি কি ভ্যালু তোমার আসতে পারে। তো আমি একটু কি করতাম, আমি যেহেতু জানি x মাইনাস ওয়ানটা আসবে, এই কারণে আমার একটু ম্যাথ বাড়াইতে হবে। তার জন্য আমি প্রথমে x এর ভ্যালু ধরে নিতাম -1, তারপর আমি x এর ভ্যালু ধরে নিতাম 1। তো 1টা তো মিলবে আমি জানি, সেটা অনুযায়ী আমি করে ফেলতাম। তাহলে তোমার হাতে যেহেতু ক্যালকুলেটর আছে, তুমি কিন্তু প্রথমেই এই সবগুলা ভ্যালু বের করে নিতে পারো। বের করার পর তারপর তুমি জাস্ট একটু জানোই তো ভ্যালু কোনটা, তুমি জাস্ট একটু দেখাইলা। ধরো তোমার এখানে আসলো 1, তুমি প্রথম শুরু করলা -1 দিয়ে, তারপর 1 যখন দিবা তখনই তো 0 চলে আসলো, তখন তুমি লিখে দিলা যে x 1 হচ্ছে একটা উৎপাদক। এখানে এই লাইনটা লেখা আছে, তো একটু আমি লিখে দিই দাঁড়াও। সুতরাং x 1 হলো px এর একটি উৎপাদক। তো সবাই আশা করি ম্যাথটা বুঝতে পারছো, খুবই সিম্পল একটা ম্যাথ। আমরা যদি ম্যাথটা সামারাইজ করি, যারা হচ্ছে একদম নতুন পড়তেছে তাদের জন্য, আমাদের প্রথম টার্গেট x এর এরকম কোন একটা ভ্যালু ধরা যার জন্য হচ্ছে পুরাটা x px এর ভ্যালু হচ্ছে 0 আসে। তো তার জন্য আমরা একটা শর্টকাট নিয়ম বের করছি, সেটা হচ্ছে আমরা এখানে লাস্টে যে ধ্রুবক থাকবে প্রথমে সেই ধ্রুবকের উৎপাদকটা নিয়ে কাজ করব। সেই ধ্রুবকের উৎপাদকটা নিয়ে যদি কাজ করি, +-1 +-2 +-3 +-6 আসতেছে, সেখান থেকে যে কোনো একটা সংখ্যা বসাইলেই তোমার ভ্যালু, মানে p এর যে px এর জায়গাতে বসাইলেই সেখানে তোমার আনসারটা 0 চলে আসবে, সেটা তুমি আগেই জানো। কিন্তু কোনটা বসালে 0 হবে সেটা তো জানো না, এই জন্য তোমার একটু ম্যানুয়ালি চেক করতে হবে। তো আমরা দেখলাম আমাদের x এর ভ্যালু 1 বসানোর কারণে 0 চলে আসছে, তার মানে আমি অবশ্যই বলতে পারি x 1 হচ্ছে একটা উৎপাদক। x 1 যদি একটা উৎপাদক হয়, পরের সিস্টেম অনুযায়ী আমরা আগাইলে আমরা লাস্টে হচ্ছে উৎপাদকগুলা পেয়ে যাই। তো সবাই আশা করি এটা বুঝতে পারছো। তাও আমরা পরের ম্যাথটা যখন সলভ করব বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? তো পরের ম্যাথে চলে যাই। পরের ম্যাথে আমাদেরকে বলছে 18x³ প্লাস 15x² মাইনাস x মাইনাস 2, এই জিনিসটাকে উৎপাদকে বিশ্লেষণ করো। তো আগের মতোই আমরা দুইটা সিস্টেমে করতে পারি এটা। তো অনেকে কি করতে পারো, এটা ক্যালকুলেটরে সলভ করতে পারো। ক্যালকুলেটরে সলভ করে তারপর তুমি যে ভ্যালুটা পাবা, ধরো তুমি ভ্যালু পাইছো ধরো 1, তুমি প্রথমে বসাবা -1। -1 বসাইলে জাস্ট একটু দেখাইলা যে হ্যাঁ এটাতে 0 আসে না, তারপর যখন 1 বসাবা তখনই তো 0 চলে আসবে। তো তুমি চাইলে এটা ক্যালকুলেটরের আনসারটা প্রথম বের করে নিতে পারো। তো আমরা হচ্ছে একটু ম্যানুয়ালি প্রথমে করার ট্রাই করি, তারপর হচ্ছে আমরা ক্যালকুলেটরের নিয়মটা দেখবো, সমস্যা নেই। তো ম্যানুয়ালি যদি করতে চাই, যেটা মেইনলি তোমার বইয়ে লেখা আছে, সেটা সেটা হচ্ছে, দেখো আমি বলছিলাম এর আগের ম্যাথটাতে খেয়াল করে দেখো, আমি বলছি যখন সর্বোচ্চ পাওয়ারের সামনে 1 থাকবে তখন শুধুমাত্র ধ্রুবপদ নিয়ে চিন্তা করলেই হয়ে যায়। কিন্তু এই ম্যাথটার মধ্যে আমার দেখো সর্বোচ্চ পাওয়ার হচ্ছে x³ মানে x³ সেখানে আছে সামনে হচ্ছে 18, তার মানে এখানে কিন্তু 1 নাই, তার মানে x³ এর যে সহগটা আছে সেটা নিয়েও চিন্তা করা লাগবে। আর ধ্রুবপদটা -2 আছে, ঠিক আছে? এখন এটার জন্য কি করা যেতে পারে? তো এর জন্য তোমার বুঝতেই পারছো দুইটার জন্যই চিন্তা করা লাগবে। তো এর জন্য আমরা একটু লিখি, চলো আমরা প্রথম লিখলাম উৎপাদক। আচ্ছা উৎপাদকের সেট লিখি, উৎপাদকের সেট। সেটটা কি হবে? সেটটা হবে দেখো 18 আছে, তার মানে +-1 থাকবে, তারপরে কি থাকবে +-2, তারপরে +-3, তারপরে থাকবে দেখো +-6, তারপরে থাকবে +-9, তারপরে থাকবে +-18। তো আমি সেটের মধ্যে সবগুলা প্লাস মাইনাস দিয়ে লিখলাম, তোমরা আবার হচ্ছে এইভাবে লিখো না, তোমরা -1 +1 -2 +2 -3 +3 এইভাবে দিয়ে লিখবে, ঠিক আছে? তাহলে আমি +-18 এর জন্য উৎপাদকের সেট পেলাম হচ্ছে এটা। ঠিক একই রকম ভাবে আমি +-2 এর জন্য একটা উৎপাদকের সেট পাবো না? সেই উৎপাদকের সেটটা কি হবে? ওইটা হবে +-1 আর +-2। আগে দেখো আগের ম্যাথটাতে আমাদের সেট কিন্তু ছিল একটা, সেটা থেকে আমরা খুব ইজিলি বুঝে ফেলছিলাম যে আচ্ছা যে কোনো একটা বসালে আনসারটা হবে। বাট এখানে খেয়াল করে দেখো, এখানে কিন্তু অনেকগুলো চলে আসছে, দুইটা সেট চলে আসছে। এখন দুইটা সেটের জন্য আমরা কি করতে পারি? ধরো এই সেটটাকে আমি ধরে নিলাম f1, এইটাকে আমি ধরে নিলাম f2। এখন তোমরা বলতে পারো না a এর কোন ভ্যালুটা হইতে পারে, তাই তো?
তো আমি এর জন্য একটু ধরে নেই যে f of a f of x equal to 18x cube plus 15x square minus x minus 2। প্রথমে আমি এটাকে ফাংশন আকারে ধরে নিলাম। এরপর আমরা এটা কিন্তু জানি x এর জায়গাতে আমার a বসাইতে হবে এবং সেই a এর জন্য আমার আনসারটা 0 আসতে হবে। তাহলে এখন a এর জায়গাতে কি বসাবো আমি? মনে রাখবা, যদি কোনো সময় আমার এরকম আসে যে আমার হচ্ছে x কিউবের সামনেও সহগ আছে, তার জন্য সেট আছে, আবার আমার হচ্ছে ধ্রুবপদের জন্য তো একটা সেট থাকারই কথা, যদি এরকম থাকে তখন আমার a এর ভ্যালুটা কি হবে জানো? a এর ভ্যালুটা হবে হচ্ছে f2 সেটের উপাদান ডিভাইডেড বাই f1 সেটের উপাদান। মানে জিনিসটা কি, f2 সেটের মধ্যে কি কি উপাদান আছে, অর্থাৎ ধ্রুবকের মধ্যে কি কি উপাদান আছে, প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 এইগুলো আছে, আর প্লাস মাইনাস 18 এর মধ্যে কি কি আছে, প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 অনেকগুলো আছে। তার মানে এখানের যে কোনো একটা সেট নিয়ে যদি পিক করো যে কি কি হইতে পারে, দেখো তো f1 থেকে যদি আমি একটা উপাদান নিই কি আসবে, ধরো আমি নিলাম হচ্ছে -2, ঠিক একই রকম ভাবে f2 থেকে যদি নেই তাহলে একটা আসলো -2, আর f1 থেকে ধরো আমি একটা নিতে পারি -9, তাহলে এটা একটা কম্বিনেশন পসিবল। তারপর আবার তুমি যে কোনো কেউ বলতে পারে তাহলে আমি এটাও তো নিতে পারি -1 প্লাস 18, হ্যাঁ এটাও পসিবল। এরকম করে দেখো তো অনেকগুলা লেখা পসিবল না? তো বুঝতেই পারতেছো এতগুলা কম্বিনেশনের মধ্যে যে কোনো একটার জন্য তুমি 0 পাওয়া যাবে, ঠিক আছে? তো এখানে খেয়াল করে দেখো কোনটা পাবো সেটা জানা একটু কঠিন না? এতগুলা তুমি কি এখন মানে ম্যানুয়ালি হচ্ছে বসায় বসায় রাখবা? এর জন্যই হচ্ছে একটু আগে আমি যে নিয়মটা বলছিলাম সেটা হচ্ছে অ্যাপ্লিকেবল। তুমি এইগুলা লিখলা সমস্যা নেই, বাট তুমি কিন্তু এখন বুঝতে পারতেছো না তোমার আনসার কোনটা হবে। তো তুমি এর জন্য এটাকে প্রথমে ক্যালকুলেটরে তুলবা, তোলার পর দেখবা কি কি ভ্যালু আসে। তো চলো আমি একটু ক্যালকুলেটরে তুলে দেখি কি কি ভ্যালু আসে। -18, 15, -1, -2। ওকে, এটা করার পর আমাদের x এর কি কি ভ্যালু আসছে একটু দেখি। x এর একটা ভ্যালু আসছে 1/3, আরেকটা ভ্যালু আসছে -1/2, আরেকটা ভ্যালু আসছে -2/3। এটা কিন্তু আমি মানে সবচেয়ে ইজিয়েস্ট ওয়েটা বলতেছি। তুমি প্রথমে এখান থেকে ক্যালকুলেটরে x এর ভ্যালুটা বের করে নিলে। এখন তোমার x এর ভ্যালু একটা আসছে 1/3, একটা -1/3, আর একটা -2/3। এখন তোমার যেটা ইচ্ছা এটা নিয়ে এখানে কাজ করতে পারো। তো আমরা ধরো মনে করলাম আমরা হচ্ছে -1/2টা নিয়ে কাজ করব। -1/2টা নিয়ে যদি কাজ করতে চাই তাহলে দেখো তো x তুমি অলরেডি জানো -1/2। আমি বলছিলাম কি, আমি বলছিলাম তোমার টার্গেট থাকবে রাইট হ্যান্ড সাইডে 0 বানানো। 0 বানালে এই পাশে চাপ করে থাকবে সবটাই হচ্ছে তোমার উৎপাদক। তো অলওয়েজ মনে রাখবা উৎপাদককে তুমি ট্রাই করবা হচ্ছে ভগ্নাংশ আকারে না লিখতে। এই কারণে আমরা কি করব, প্রথমে 2টা গুণ করে নিব। 2x চলে আসছে -1, সেখান থেকে আমরা বলতে পারি না 2x + 1 = 0। তাহলে 2x + 1 = যদি 0 আসে তাহলে সেখান থেকে আমি বলতে পারি কিনা 2x + 1 অবশ্যই একটা কি হবে, উৎপাদক হবে। সেটা অবশ্যই একটা কি হবে, উৎপাদক হবে। তাহলে আমাদের এই ম্যাথের মধ্যে আমরা অলরেডি কিন্তু বুঝতে পারতেছি কে আমাদের একটা উৎপাদক। আমাদের একটা উৎপাদক হচ্ছে 2x + 1। এখন চলো আমরা 2x + 1 উৎপাদকের জন্য বের করি যে আমাদের হচ্ছে মেইন উৎপাদকগুলো আর বাকি উৎপাদকগুলো কি কি হবে, ঠিক আছে? তো তার জন্য আমরা একটু তুলে নেই। dx কি ছিল, 18x³ plus 15x² minus x minus 2। 18x³ plus 15x² minus x minus 2। তো আগের মতই সলভ করব। আগের মতো সলভ করলে দেখো আমি বলছিলাম প্রথম পরের লাইনটা দ্বিতীয় লাইনটা খালি রাখবো, তারপর তৃতীয় লাইন থেকে শুরু করব। তো তৃতীয় লাইন থেকে যদি শুরু করি আমরা অলরেডি কিন্তু জেনে গেছি আমাদের কে উৎপাদক। আমাদের উৎপাদক হচ্ছে 2x + 1। তাহলে 2x + 1 যদি আমার একটা উৎপাদক হয় তাহলে এখান থেকে আমি লিখতে পারি 2x + 1 অবশ্যই আমার একটা উৎপাদক। তারপর আমার টার্গেট কি ছিল, আমার টার্গেট ছিল এই জায়গার মধ্যে সবচেয়ে বড় যে পাওয়ারের পদটা থাকবে সেটা মিলানো। তাহলে দেখো অলরেডি আমি 2x লিখে ফেলছি, কত গুণ করলে 18x³ আসবে, 9x²। তাহলে এটা যখন গুণ করছি যা যা গুণফল পাচ্ছে সব উপরে লিখে দাও।
তাহলে তোমার দেখো 9x স্কয়ার 2x অলরেডি চলে আসছে 18x কিউব। 18x কিউব তো আসছেই, সাথে করে এক্সট্রা চলে আসছে প্লাস 9x স্কয়ার। আমি বলছিলাম প্রতিটা লিখবো, লিখার পর তারপর আবার ব্যালেন্স করব। দেখো যেহেতু আমি 9x স্কয়ার অলরেডি লিখে ফেলছি, কিন্তু আমার উপরে কত আছে 15x স্কয়ার আছে না, তার মানে আরো কত লেখা লাগবে, আরো লেখা লাগবে প্লাস 6x স্কয়ার। কারণ দেখো 9x স্কয়ার তো লিখে ফেলছি, সাথে 6x স্কয়ার লিখলেই 15x স্কয়ার চলে গেছে। তোমরা বলতে পারো বাকি পার্টটা কি লিখবো না? হ্যাঁ, বাকি পার্টটা লিখবো, কিন্তু আস্তে আস্তে, মানে প্রতিবার বসাবো, বসে ব্যালেন্স করব, তারপর হচ্ছে পরেরটা লিখবো, এভাবে সামনের দিকে আগাবো। তাহলে অলরেডি দেখো এটার পার্ট শেষ। তারপর আবার একটু দূরে তুমি লিখবা 2x plus 1। এখন দেখো তো 2x plus 1 তো লিখে ফেলছো, আর এখানে তুমি দুইটা পদ নিয়ে কাজ করে ফেলছো, তাহলে এর পরের পদটা কি 6x স্কয়ার না? তাহলে 6x স্কয়ার বানাইতে হলে এখানে কত দিয়ে গুণ করা লাগবে? 3x দিয়ে গুণ করা লাগবে। যখনই তুমি 3x দিয়ে গুণ করে ফেলছো, তখন কিন্তু অলরেডি 3x into 2x 6x স্কয়ার চলে আসছে, সাথে এক্সট্রা করে কি চলে আসছে? প্লাস 3x চলে আসছে না? দেখো তো, এখন যেহেতু প্লাস 3x চলে আসছে, আমার আবার আগের মতো ব্যালেন্স করা লাগবে। এখানে আছে -x, এখানে আছে প্লাস 3x, তাহলে ব্যালেন্স করার জন্য তোমার অবশ্যই কি -4x বিয়োগ করে দেওয়া লাগবে না? তাহলে দেখো -4x প্লাস 3x মিলে হয়ে গেল -x। তাহলে অবশ্যই দেখতেছো আর একটা যেহেতু অংশ বাকি আসছে, এটা অবশ্যই অটোমেটিক্যালি মিলার কথা। তো আমরা একটু দেখি মিলে কিনা। এর জন্য আমরা একটু দূরে লিখে দিলাম 2x plus 1। এখন তাহলে খেয়াল করে দেখো তো, কত দিলে 4x চলে আসবে? -2 দিলেই 4x চলে আসবে না? এখন যখন আমি -2 দিছি, দেখো -2 plus 1 মিলে -2ই আসছে, তার মানে আমাদের ম্যাথটা ইজিলি মিলে গেছে। তাহলে এখন এখান থেকে আমরা লিখতে পারি আগের মতোই, এখান থেকে 2x plus 1 কমন নিলাম, তাহলে 2x plus 1 কমন, আর বাকি আছে 9x স্কয়ার প্লাস 3x minus 2। তো খেয়াল করে দেখো এটা আবার আগের মতো মিডল টার্মের ফর্মে চলে আসলো না? তাহলে এটা যদি আমরা লিখতে চাই, তাহলে 2x plus 1, আর এটার জন্য কি আসবে 9x স্কয়ার প্লাস 6x মাইনাস 3x মাইনাস 2। আশা করি মিডল টার্ম সবাই পারো। তাহলে সেখান থেকে আমি লিখতে পারি 2x plus 1, আর এখান থেকে আমরা কি কমন নিব? আমরা কমন নিব 3x। কমন নিলে দেখো আসে 3x plus 2, আর এখান থেকে -1 কমন নিলে আমাদের আসে 3x plus 2। তাহলে সেখান থেকে আমরা লিখতে পারি 2x plus 1, 3x plus 2, 3x minus 1। তাহলে এখান থেকে দেখো তো আমাদের আনসারটা চলে আসছে 2x plus 1, 3x plus 2, 3x minus 1। তাহলে আমরা যে একটু আগে এজিউম করছিলাম, একটু দেখি তো যার সাথে মিলছে কিনা। দেখো একটা আসার কথা 2x plus 1, আরেকটা দেখো এখান থেকে আসার কথা কি 3x minus 1 আসার কথা, আরেকটা দেখো এখান থেকে কি আসার কথা 3x plus 2। তাহলে দেখো তো মিলছে কিনা, 2x plus 1 একটা, 3x plus 2 একটা, 3x minus 1 একটা। দেখো তো 2x plus 1 একটা, 3x plus 2 একটা, 3x minus 1 একটা। তাহলে তুমি এই সকল ম্যাথ মেইনলি ইজিলি করতে চাইলে তুমি এগুলো আগে ক্যালকুলেটরে একটু উঠাই নিবা। উঠাই নেওয়ার পর তারপর হচ্ছে তুমি দেখবা আনসার কোনটা আছে, তারপর সেইটা অনুযায়ী তুমি হচ্ছে জাস্ট বসায় করে দিও। আর যদি একটু বেশি কঠিন দিয়ে দেয়, মনে রাখবা সাধারণত বেশিরভাগ যদি খুব কঠিন হয় সেগুলো সাধারণত 1 -1 এগুলা বসায় দিয়ে বেশিরভাগ ক্ষেত্রে মিলে যায়। 1 -1, 2 -2 এতটুকুর ভিতরে মিলে যাওয়ার কথা যদি খুব বেশি কঠিন দেয়। আর যদি তোমার কাছে ত্রিঘাত অথবা চতুর্ঘাত এগুলা থাকে, এগুলা কিন্তু তোমার ক্যালকুলেটরে সলভ করা যায়। তো এগুলা থাকলে তোমার একটু কঠিন দিলেও কিন্তু সমস্যা নাই, কারণ তুমি তো ক্যালকুলেটর আগে বের করে জেনেই যাচ্ছ যে আনসার কোনটা হবে। তো এইগুলা আশা করি তোমরা পারবা, এগুলাতে আর ঝামেলা আশা করি হবে না। তো চলো আমরা হচ্ছে এখন নেক্সটের অংশটা একটু দেখি। এখন আমাদেরকে বলছে -3x স্কয়ার মাইনাস 2xy প্লাস 8y স্কয়ার প্লাস 11x মাইনাস 8y মাইনাস 6 কে উৎপাদকে বিশ্লেষণ করো। এখন এতক্ষণ পর্যন্ত আমরা কি উৎপাদকে বিশ্লেষণ করছিলাম? দেখো তো আমরা যাই উৎপাদকে বিশ্লেষণ করছিলাম সবগুলোর মধ্যে পাওয়ার যতই হোক না কেন আমাদের ভেরিয়েবল কয়টা ছিল বা চলক কয়টা ছিল? চলক কিন্তু ছিল একটা, যেমন এখানে ছিল x, এর আগেরটা তো দেখো x ই ছিল। বাট এখানে আমরা নতুন যে ম্যাথটা করতে যাচ্ছি সেই ম্যাথের মধ্যে দেখো তো ভেরিয়েবল কয়টা চলে আসছে? ভেরিয়েবল চলে আসছে দুইটা।
একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে ওয়াই। এখন এই সকল ম্যাথ আমরা কিভাবে করব? এই সকল ম্যাথ করার জন্য খুব সুন্দর একটা সিস্টেম আছে। সিস্টেমটা হচ্ছে তুমি যেই ফরম্যাটটা জানো সেই ফরম্যাটেই করার ট্রাই করো। মানে কি? মানে হচ্ছে তুমি তো কোনো সময় এক্স স্কয়ার ওয়াই স্কয়ার দুইটা জিনিস একসাথে নিয়ে কাজ করো না, বা কাজ করলে হচ্ছে এরকম টাইপের ফরম্যাট ছিল না, তাই তো? ওইগুলো খুব সিম্পল ছিল, মানে এক মিডল টার্ম করলে মিলে যেত। বাট এখানে দেখো মিডল টার্ম করাও পসিবল না। তো এগুলোর ক্ষেত্রে তুমি কি করবা? তুমি যেহেতু আগে যে কোনো একটা চলক নিয়ে বেশিরভাগ ক্ষেত্রে কাজ করছো, এখানেও তুমি একটা চলক নিয়ে কাজ করার ট্রাই করবা। তো কথাটা কি বললাম? তুমি প্রথমে লিখবা এক্স চলক সম্বলিত, শুধু লিখে দিই, শুধু এক্স চলক সম্বলিত পদ এবং ধ্রুবপদ নিয়ে। প্রথমে কি করবা? শুধু এক্স চলক সম্বলিত পদ এবং ধ্রুবপদ নিয়ে তুমি একটা রাশি গঠন করবে। তাহলে খেয়াল করে দেখো এখানে শুধু এক্স চলক সম্বলিত পদ কোনগুলা? -3x², যেটার মধ্যে শুধু এক্স আছে। তারপরে দেখো এখানে আছে -2xy। এখন বলো তো -2xy কে তুমি নিতে পারবা? এটা কিন্তু নিতে পারবা না, কারণ এখানের মধ্যে কিন্তু শুধু এক্স নাই, এর মধ্যে কিন্তু ওয়াইও আছে। এই কারণে আমি -2xy টা ইগনোর করতেছি। তাহলে প্রথমে চলে গেল -3x², তারপর 8y² আমি নিতে পারবো না। তারপর কি আসবে? তারপর আসবে 11x। তারপর কি বলছি? ধ্রুবপদ। তো ধ্রুবপদ কোনটা? -6। এখন এটার একটা মজার বিষয় খেয়াল করে দেখো তো, আমরা শুধু এক চলক সম্বলিত পদ এবং ধ্রুবপদ নিয়ে যেই জিনিসটা পাইছি সেই জিনিসটা আমরা খুব ইজিলি সলভ করতে পারি না। সেটা কিন্তু আমাদের একটা মিডল টার্ম হয়ে গেল। তাহলে মিডল টার্ম আমরা কিভাবে সলভ করি সবাই আশা করি জানি। এটা যদি আমরা সলভ করতে চাই, বলো তো কি করব? এখানে আমাদের আছে 3, এখানে আমাদের আছে 6, মানে 3 6 হচ্ছে 18, 9 2 18, এটা নিতে পারি আমি। তাহলে -3x² প্লাস 9x প্লাস 2x মাইনাস 6। সেখান থেকে তোমার দেখো আনসারটা আসতেছে -3x যদি কমন নাও, x -3 প্লাস 2 কমন নিলে x -3। সেখান থেকে তোমার ভ্যালুটা চলে আসলো x -3 একটা ভ্যালু, -3x প্লাস 2 একটা ভ্যালু। তো এখান থেকে আমি শুধু x চলক সম্বলিত পদ এবং ধ্রুবপদ নিয়ে এতটুকু পর্যন্ত পেয়ে গেলাম। তো বুঝতেই পারতেছো একটা চলক নিয়ে কাজ করতেছি, আর একটা চলক নিয়ে তো কাজ করা উচিত। তাহলে এখন আমরা y সম্বলিত পদটা নিয়ে একটু কাজ করি। ওকে, তো এখন আমরা লিখলাম শুধু y চলক সম্বলিত পদ এবং ধ্রুবপদ নিয়ে গঠিত রাশি, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? শুধু y এর মধ্যে কি আবার আগের মতই -2xy কি থাকবে? কারণ এখানে তো শুধু y নাই, x ও আছে, তাহলে এটা বাদ। তারপরের অংশটাতে কি আছে? তারপরে আছে +8y², এটা তো অবশ্যই নিতে পারবো কারণ শুধু y আছে। তারপরে দেখো নিতে পারি -8y, এটাও নিতে পারবো। আর লাস্টে আছে ধ্রুবপদ, ধ্রুবপদ হচ্ছে -6। তাহলে এটার জন্য হচ্ছে এখানে আমাদের মিডল টার্ম করা লাগবে। তো মিডল টার্ম যদি করতে চাই তাহলে দেখো তো কি হবে, 6 8 হচ্ছে 48, আর এখান থেকে কি নেওয়া যায়? 4 12 48 নেওয়া যায়। তাহলে এখান থেকে আমি লিখতে পারি 8y² -12y প্লাস 4y -6। সেখান থেকে আমি লিখতে পারি, যদি এতটুক থেকে আমরা হচ্ছে কমন নেই 4y, তখন আমাদের আসবে 2y -3। আর এখান থেকে আমরা কমন নিতে পারি +2y -3, সরি 2y -3 4y +2। তো এখন দেখো একবার x চলক সম্বলিত পদ নিয়েছি, আরেকবার y চলক সম্বলিত পদ নিলাম, কিন্তু এই দুইটা বুঝতেই পারতেছো এগুলোকে আমার একীভূত করা লাগবে না, না হলে তো আমার আনসার আসবে না। কারণ আমি যা কিছু করছি তার মধ্যে তো আমার আনসারটা আসার মতো কিছু করিনি। আমরা শুধুমাত্র কি করছি? x চলক সম্বলিত পদ আর ধ্রুবপদ নিয়ে একবার কাজ করছি, y চলক সম্বলিত পদ আর একবার ধ্রুবপদ নিয়ে কাজ করছি। কিন্তু আমরা তো জানি আনসার আসলে এরকম কিছু হবে যেটার মধ্যে x ও থাকবে y ও থাকবে, তাই তো?
তাহলে এই দুইটাকে এখন আমার একসাথে করতে হবে না? এই দুইটাকে একসাথে করার সময় অলওয়েজ একটা কথা মনে রাখবে, সেই একটা কথা হচ্ছে তোমার এই দুইটার মধ্যে যে ধ্রুবপদগুলো থাকবে সেই ধ্রুবপদগুলো দেখতে সেম হইতে হবে। কি বললাম? তোমার যে ধ্রুবপদগুলো থাকবে সেই ধ্রুবপদগুলো দেখতে সেম হইতে হবে। যেমন দেখো এখানে আমাদের ধ্রুবপদটা ছিল -3 আর আরেকটা ছিল +2, তাই তো? এখানে দেখো তো আমাদের একটা আছে -3 আর একটা আছে +2। আমাদের টার্গেট কি? আমাদের টার্গেট হচ্ছে ধ্রুবপদ সেম করতে হবে। আমি একটু লিখে দিচ্ছি। আচ্ছা, এটা কোথায় লেখা যায়? এদিকে লিখি, সুবিধা হবে। ধ্রুবপদ ধ্রুবপদ সেম রাখতে হবে, ঠিক আছে? তো এখানে আমাদের যেহেতু অলরেডি ধ্রুবপদ সেম আছে, তো আমরা এখন অলরেডি এটা একীভূত করতে পারবো বা একসাথে করতে পারবো, ঠিক আছে? একসাথে করার জন্য আমাদের শর্তটা কি? ধ্রুবপদ সেম রাখতে হবে। এখন ধ্রুবপদ যেহেতু অলরেডি আমাদের সেম আছে, তাহলে চলো তো এই দুইটাকে আমরা একটু একসাথে মিলাই। আমরা তখন লিখবো সুতরাং প্রদত্ত রাশি উৎপাদক। একটু খেয়াল করে দেখবা যে কিভাবে এক করি। দেখো এখানেও আছে -3, এখানেও আছে -3, তার মানে আমি বলতে পারি এই প্রথম পার্টে ধ্রুবপদটা ঠিক আছে। ঠিক আছে, তাহলে খেয়াল করে দেখো তো -3 এর সাথে কি কি আছে? এখানে -3 এর সাথে আছে x, এখানে -3 এর সাথে আছে +2y, তাই তো? যেভাবে আছে ঠিক ওইভাবেই লিখে দিবা। আর লাস্টে কি আছে? -3 আছে। তাহলে দেখো তো আমাদের একটা শেষ হয়ে গেল। কি বলছি? ধ্রুবপদগুলো নিয়ে কাজ করব। দেখো প্রথমে আছে -3, এখানে আছে -3। তাহলে দেখো এখানে -3 এর আগে আছে x, এইটার -3 এর আগে আছে 2 প্লাস এর 2y। তাহলে দেখো x + 2y -3 শেষ। এরপরে দেখো +2 এরটা নিয়ে কাজ করব। এখানে দেখো +2 এর সামনে আছে -3x, তাহলে +2 এর সামনে আছে -3x, আর এখানে +2x এর সামনে 2 এর সামনে আছে +4y, আর লাস্টে কি থাকবে? দুটার জন্য +2 থাকবে। তাহলে হয়ে গেল আমাদের উৎপাদকে বিশ্লেষণ। এখন এই উৎপাদকে বিশ্লেষণটাকে কিন্তু একটু অন্যভাবেও লেখা যায়। মনে রাখবা, তুমি যদি এখানের থেকে একটা মাইনাস কমন নিয়ে ওই পাশে গুণ করে দাও তাহলে অবশ্যই আরেকটা হয়ে যাবে। এই কারণে যখনই প্রদত্ত রাশির একটা উৎপাদক বের করবা, অথবা দিয়ে আরেকটা লিখে দিবে। অথবা দিয়ে আরেকটা কি হবে? আরেকটা হবে, খেয়াল করে দেখো যে কোনো একটা থেকে তুমি মাইনাস কমন নিতে পারবা। তো ধরো এটা থেকে মাইনাস কমন নিলাম, তাহলে মাইনাস কমন নিলে -x -2y +3, সেই মাইনাসটা এটার সাথে গুণ করে দাও, তাহলে কি হবে? 3x -4y -2। ঠিক আছে, সবাই আশা করি এটা বুঝতে পারছো। এখন এই ম্যাথটার মধ্যে তোমাদের অনেকের একটা কোয়েশ্চেন আসতে পারে যে ভাইয়া আপনি তো প্রথমে এক চলক সম্বলিত পদ নিয়ে কাজ করছিলেন, তখন কিন্তু আপনার এই -2xy টা বাদ চলে গেছিল। আপনি আরেকবার y চলক সম্বলিত পদ নিয়ে যখন কাজ করছিলেন তখন আপনার -2xy টা বাদ চলে গেছিল। তাহলে এই -2xy দিয়ে আমি আসলে করবোটা কি? তো সবচেয়ে মজার বিষয়টা হচ্ছে এই -2xy মেইনলি কাজ করবে তোমার ম্যাথটা ঠিক আছে কিনা সেটা বোঝানোর জন্য। কি বললাম? এই -2xy টা কাজ করবে তোমার ম্যাথটা ঠিক আছে কিনা সেটা বোঝানোর জন্য। এখন একটু আমি যদি বলি বিষয়টা, খেয়াল করে দেখো আমরা কিন্তু এখানেও -2xy এর কথা আনিনি, এখানেও কিন্তু আমরা -2xy এর কথা আনিনি, কিন্তু আমরা এখন শুদ্ধি পরীক্ষা করব। কিভাবে দেখো তো, এখানে একটা x আছে না, সেই x এর সাথে তুমি যখন 4y গুণ করবা তখন তোমার কি একটা xy আসবে না? ঠিক একই রকম ভাবে 2y এর সাথে যখন তুমি হচ্ছে -3x গুণ করবা তখন একটা xy আসবে। তাহলে এটার জন্য তুমি যদি শুদ্ধি পরীক্ষা করতে চাও, আমি যদি লিখি শুদ্ধি পরীক্ষা, লিখবো যে xy এর সহগ ইকুয়াল টু, দেখো তো xy এর সহগ যদি বের করি প্রথমটার জন্য, এটার জন্য যদি বের করি, এটার জন্য বের করতেছি, পরেরটার জন্য আশা করি তোমরাই পারবা। তাহলে দেখো এখান থেকে কি লেখা যায়? প্রথমে 2y এর সাথে কি গুণ করতে হবে? -3x গুণ করলে একটা xy আসবে, যেহেতু আমরা xy এর সহগ গুণন করতে যাচ্ছি বা চেক করতে যাচ্ছি। তাহলে y এর সহগ দেখো 2,
আর এই 2y এর সাথে কি গুণ হবে -3x, তাহলে x এর সহগ কি -3, ঠিক তো? ঠিক একই রকম ভাবে y এর কাজটা তো গেল আর এদিকে x এর কাজটা গেল, এখন x আছে তাহলে এই x এর সহগ কত 1, আর x টা হচ্ছে যখন 4y এর সাথে গুণ হবে তখন একটা xy আসবে, তাহলে এই y এর সহগ কত 4। তাহলে এখন দেখো তো গুণ যদি করি আনসারটা আসে -6 + 4, তাহলে আনসারটা হচ্ছে -2। আর আমাদের xy এর সহগটা দেখো এখানেও -2 আছে, তার মানে আমি বলতে পারি যে আমাদের যে আনসারটা আছে সেই আনসারটা অবশ্যই ঠিক আছে। তো শুদ্ধি পরীক্ষাটা আমি কি বলছি আবার যদি একটু বলি, আমাদের এই ম্যাথটার মধ্যে আমরা কোনো জায়গাতে xy নিয়ে কাজই করিনি, এই কারণে আমাদের xy টা মিলি শুদ্ধি পরীক্ষার জন্য কাজ লাগে। এই কারণে আমরা দেখব কোন কোন রাশি গুণ করলে বা কোন কোন অংশ গুণ করলে xy আসতে পারে। খেয়াল করে দেখো এখানে আছে x, x এর সাথে যখন তুমি 4y গুণ করবে তখন একটা xy আসতে পারে, তাহলে এই জন্য x এর সহগ নিলাম 1 আর 4y এর জন্য y এর সহগ নিলাম 4, তাহলে এতটুকুর জন্য একটা কাজ শেষ হয়ে গেল। আরেকটার জন্য কিন্তু xy আসতে পারে, সেটা হচ্ছে 2y যখন -3x এর সাথে গুণ হবে, তাহলে এখানে দিলাম 2 আর এখানে দিলাম x এর জন্য -3, তাহলে এখান থেকে দেখো xy এর সহগটা আসলো -2, এবং আমরা যে জিনিসটা নিয়ে কাজও করিনি সেই জিনিসটা সহগের সাথে যেহেতু মিলছে তার মানে আমার আনসারটা অবশ্যই ঠিক আছে। তো সবাই আশা করি বিষয়টা বুঝতে পারছো, খুব সিম্পল হিসাব যে আমরা কি করব, একবার x চলক সম্বলিত পদ আর ধ্রুবপদ নিয়ে কাজ করব, আরেকবার y সম্বলিত পদ আর ধ্রুবপদ নিয়ে কাজ করব, যাতে আমরা খুব ইজিলি আমাদের যে জানা বা মিডল টার্মগুলো আছে সেগুলা দিয়ে আমরা এই ম্যাথগুলো করে ফেলতে পারি। তো ম্যাথটা দেখতে একটু কঠিন হইলো, করতে কিন্তু আসলে ইজি, খুব বেশি কঠিন হওয়ার কথা না যদি তোমরা বুঝে থাকো। তো আমরা হচ্ছে এরকম টাইপের আরেকটা ম্যাথ রাখছি যাতে হচ্ছে তোমরা খুব ইজিলি বুঝতে পারো এটাকে। তো দেখো এখানে আমাদের লেখা আছে -2x স্কয়ার প্লাস 6y স্কয়ার প্লাস xy প্লাস 8x মাইনাস 2y মাইনাস 8, এটাকে তুমি উৎপাদকে বিশ্লেষণ করো। তো আগের মতো আমি দেখলাম এখানের মধ্যে আমাদের চলক চলে আসছে দুইটা, একটা হচ্ছে x আর আরেকটা হচ্ছে y। তাহলে এখন যেহেতু আমার এখানের মধ্যে x আর y দুইটাই চলে আসছে, তো এখন আমি আগের মতো কি করব, আগের মতো আমি লিখব শুধু x সম্বলিত পদ ও ধ্রুবপদ নি, তাই তো? তাহলে এখান থেকে আগেরটার মতো যদি আমি লিখতে চাই তাহলে কি কি আসবে, -2x স্কয়ার প্লাস 8x মাইনাস 8, তাই তো? তাহলে এখান থেকে দেখো তো মিডল টার্ম যদি করতে চাই, মিডল টার্ম তো সবাই পারো, তাহলে কি আসবে -2x স্কয়ার, ঠিক আছে, এখানে আসবে +4x মাইনাস 8, তাহলে -2x যদি কমন নাও তাহলে তোমার দেখো আসতেছে x মাইনাস 2, আর এখানে +4 কমন নিলে তোমার আসতেছে x মাইনাস 2, তাহলে x মাইনাস 2 মাইনাস 2x প্লাস 4, এইটা চলে আসছে একটা উৎপাদক। ঠিক একই রকম ভাবে আমরা লিখতে পারি শুধু y সম্বলিত পদ ও ধ্রুবপদ নিয়ে, সেখান থেকে কি আসবে দেখো তো, y সম্বলিত পদ কোন কোনগুলো আছে, 6y স্কয়ার মাইনাস 2y মাইনাস 8, তাই তো? তাহলে এটার জন্য কি করা যায় দেখো তো, 6 আর 8 হচ্ছে 48, তাহলে এখান থেকে কি লেখা যায়, 6 8 হচ্ছে 48, আচ্ছা 6y স্কয়ার মাইনাস 8y প্লাস 6y মাইনাস 8, তাই তো? তাহলে এখান থেকে এখন আমরা লিখতে পারি 2y মিলে আসবে হচ্ছে 3y মাইনাস 4, আর এখান থেকে আমরা নিতে পারি প্লাস 2 নিলে আসবে 3y মাইনাস 4, তাহলে এখান থেকে দেখো আমাদের আনসারটা আসলো 3y মাইনাস 4 2y প্লাস 2। তো যাদের আগে কনফিউশন ছিল যে ভাইয়া আমাদের যদি আনসার না মিলে অর্থাৎ ধ্রুবক যদি খুব সহজে না মিলে তখন আমরা কি করব, খেয়াল করে দেখো এখানের মধ্যে তোমাদের ধ্রুবক ছিল একটা -2 আর একটা ছিল +4, এখানে চলে আসছে একটা -4 আর একটা হচ্ছে +2, তাহলে কি করা উচিত,
জিনিসটাকে একটু সুন্দর করে যদি রিঅ্যারেঞ্জ করে লিখি, এরকম লেখা আছে না, এটাকে একটু আগে লিখে ধরো 2y প্লাস 2 আর একটা হচ্ছে 3y মাইনাস 4। তাহলে এখন খেয়াল করে দেখো তো, এই এখানে থাকার কথা -2 এটার সাথে মিলানোর জন্য, বাট এখানে আছে +2। আমি কিন্তু চাইলে এটাকে -2 বানিয়ে নিতে পারি। কিভাবে? এখান থেকে একটা মাইনাস কমন নিতে পারি, নিয়ে এটা বের করে ওই পাশে গুণ করে দিতে পারি। তাহলে দেখো এখান থেকে যদি একটা মাইনাস বের করে নিয়ে যায়, জিনিসটা হয়ে যায় -2y -2। যেই মাইনাসটা বের হলো সেটা হচ্ছে এখানে যদি ইনপুট করে দিই, তাহলে কি আসতেছে -3y + 4। এখন তাহলে খেয়াল করে দেখো তো, এখানেও আছে তোমার -2, এখানে আছে +4, এখানে আছে -2, এখানে আছে +4। তাহলে এখান থেকে তুমি বলতে পারো, তাহলে এই দুইটাকে তুমি একসাথে করতে পারবা। যদি একসাথে করো তাহলে দেখো তো আনসারটা কি আসে। আনসারটা আসবে, সুতরাং প্রদত্ত রাশি উৎপাদক। দেখো তো কি কি হবে, আগের মতোই -2 যেহেতু মিল আছে, -2 এর সামনে যে যেভাবে যেই চিহ্ন নিয়ে আছে সেগুলোকে আমি একসাথে লিখে দিতে পারবো। তাহলে এখানে কি কি আছে, -2 এর সামনে আছে x, এখানে -2 এর সামনে আছে -2y, আর -2 তো নিচে থাকবে, এটা হচ্ছে একটা। আরেকটা কি হবে দেখো তো, +4 এর সামনে এখানে আছে -2x, এখানে +4 এর সামনে আছে -3y, আর লাস্টে আছে +4। তাহলে এটাও লেখা যাবে। আমি তো তোমাদের বলছিলাম একটা যখন বের করে ফেলবা তখন অথবা দিয়ে তুমি আরেকটাও লিখে দিবে। অথবা দিয়ে যদি আরেকটা লিখি, সেটা কি হবে, জাস্ট একটা থেকে মাইনাস বের করবো, আরেকটাতে গুণ করে দিব। তাহলে এটা থেকে যদি মাইনাস বের করে আসবে -x + 2y + 2, এই মাইনাসটাই ওটাতে গুণ করে দিলে আসবে দেখো 2x + 3y - 4। তাহলে এখান থেকে তুমি বলতে পারবা এটাই তোমার উৎপাদক। এখন আগের মতোই আমরা এখানে যখন এগুলা নিয়ে কাজ করছিলাম তখন কিন্তু আমাদের এই xy পদটা বাদ চলে গেছে। এই পদটা আমরা কার জন্য ইউজ করব, শুদ্ধি পরীক্ষার জন্য ইউজ করব। তাহলে এখন যদি আমরা একটু লিখি, সুতরাং শুদ্ধি পরীক্ষার জন্য যদি লিখি, তাহলে আমরা লিখব xy এর সহগ। দেখো তো xy এর সহগটা কি হবে, আগের মতোই এখানের x এর জন্য আছে 1, আর x এর সাথে যখন y গুণ হবে তখন xy আসবে। তাহলে এটার জন্য আছে হচ্ছে -3। দেখো এখানে হচ্ছে x এর জন্য 1, আর x এর সাথে যখন y টা গুণ হবে ওইটা ওই পাশেরটা, সেটার জন্য xy আসবে। তাহলে x এর জন্য 1, y এর জন্য -3, এটা একটা হয়ে গেল। প্লাস এখন দেখো y এর জন্য আছে -2, আর এই y টা যখন x এর সাথে গুণ হবে তখনই তো আরেকটা xy আসবে। তাহলে তার জন্য আছে আরেকটা -2। তো সেখান থেকে তোমার আনসারটা দেখো আসে -3 + 4 অর্থাৎ 1। তাহলে আমরা দেখলাম আমাদের xy এর সহগটা 1 হওয়া উচিত ছিল, এবং এখানে আমাদের xy এর সহগটা হচ্ছে 1। তার মানে এই সকল ম্যাথ এখন আমরা খুব ইজিলি করতে পারবো। আমাদের খালি কাজ হবে xy সম্বলিত পদ নিয়ে একবার কাজ করা, মানে x সম্বলিত পদ নিয়ে একবার কাজ করা, সাথে ধ্রুব পদ নিয়ে, আর একবার হচ্ছে y সম্বলিত পদ আর ধ্রুব পদ নিয়ে। আর মাঝখানে যে xy গুলো থাকবে এগুলো আমরা পরে শুদ্ধি পরীক্ষার জন্য রেখে দিই। যদি আমাদের শুদ্ধি পরীক্ষা মিলে তার মানে আমাদের উৎপাদকগুলো ঠিক আছে, আর যদি শুদ্ধি পরীক্ষা না মিলে তাহলে তুমি আবার একটু চেক করলে আশা করি মিলাতে পারবে। তো এতটুকু পর্যন্ত ছিল মানে আমাদের বইয়ের যে ম্যাথগুলো আছে সবগুলাই। তো এরপরও দেখো আমরা আরেকটা ম্যাথ একটু রাখছি, সেটাও কিন্তু বইয়ের ম্যাথ। তো আমরা এখানে আসলে যা কিছু করাচ্ছি সবকিছুই কিন্তু বইয়ের, বাট হয়তো তোমাদের বইয়ের সবকিছু করা হয় না। এটাও কিন্তু বইয়ের একটা খুব সুন্দর ম্যাথ। এখন এই ম্যাথটার সাথে আগের ম্যাথের পার্থক্য কি? দেখো প্রথমে আমরা যা কিছু পড়ছিলাম এগুলোর মধ্যে শুধু x ছিল, অর্থাৎ একটা চলক ছিল। আমরা বললাম যে না, আমরা একটা চলক নিয়ে কাজ করবো না, আমরা এখন দুইটা চলক নিয়ে কাজ করবো। ওই দুইটা চলকও শিখে ফেলছি। এখন তোমাদের জন্য একটা স্পেশাল ম্যাথ রাখলাম, যেই ম্যাথের মধ্যে এখন চলক আছে 3টা। এখন যখন 3টা চলক থাকবে তখন তো বেশি ঝামেলা হয়ে গেল। 3টা চলক থাকলে কি নিয়ে কাজ করব, তাই না? এখন 3টা চলক যখন আছে তখন একটু আমরা চিন্তা করি আসলে কি নিয়ে কাজ করা উচিত। দেখো এখানে যখন 2টা চলক ছিল তখন আমি কয়টা চলক নিয়ে কাজ করছি, 3টা চলক নিয়ে কাজ করছি, মানে একটা কম, তাই তো? আর এখানে যেহেতু 3টা চলক আছে তার মানে আমার কয়টা চলক নিয়ে কাজ করা শুরু করা উচিত, 2টা চলক নিয়ে কাজ করা শুরু করা উচিত, তাই তো? তো এর জন্য আমরা হচ্ছে এখন যদি লেখা শুরু করি, তোমরা যে কোনো 2টা নিয়ে কাজ করতে পারো। আমরা ধরো আমাদের সুবিধার জন্য xy নিয়ে কাজ করা শুরু করি, সমস্যা নেই। তাহলে আমরা লিখবো x
এক্স ও ওয়াই সম্বলিত পদ নি। এখন খেয়াল করে দেখো, প্রথমে আছে কি 15x², যেটার মধ্যে x আছে। তারপরে কি আছে -24y², যেটার মধ্যে শুধু y আছে। এরপরে এখানে কিন্তু আরেকটা জিনিস অ্যাড হবে, সেটা কি বলতো? সেইটা অ্যাড হবে হচ্ছে 2xy। কারণ এখন তো তুমি xy সম্বলিত পদ নিয়ে কাজ করতেছো, তাহলে 2xy, সেটার মধ্যে তো x আছে y আছে, ওইটাও তো আমার অবশ্যই নিতে হবে। তাহলে সেখান থেকে তুমি নিবা +2xy। এখন যদি জিনিসটাকে একটু সুন্দর করে লিখি, 15x² + 2xy -24y², এভাবে লেখা যায় না? এখন এটাকে তোমার মিডল টার্ম করতে হবে। তাহলে মিডল টার্ম করতে হলে কিভাবে করা যায় একটু বলো তো? একটু ক্যালকুলেটরে যদি করি তাহলে দেখো 24 × 15, এটা সমান আসে 360, তাই তো? 18 × 20, এটা সমান আসে 360। তাহলে জিনিসটা কি হবে? 15x² + 20xy -18xy -24y², এটা অবশ্যই আমি লিখতে পারি। তাহলে এখান থেকে এখন দেখো তো কি কমন যাবে? কমন যাবে 5x। এই দুইটা থেকে কি কমন যাবে? 5x কমন যাবে। তো 5x কমন গেলে তোমার থাকে দেখো 3x + 4y, তাই তো? আর এখান থেকে কি কমন যাবে? এখান থেকে কমন যাবে -6y। কমন গেলেও দেখো থাকে 3x + 4y। তাহলে এখান থেকে আমি আনসারটা কি পাইলাম? আনসারটা পাইলাম 3x + 4y 5x - 6y। ঠিক আছে? তাহলে আমি এখানের মধ্যে কি করলাম? x আর y সম্বলিত পদ নিয়ে পাইলাম 3x + 4y 5x - 6y। এখন তাহলে অবশ্যই আমার পরের আর যে কোনো দুইটা নিয়ে কাজ করা উচিত। তাহলে পরের আর যে কোনো দুইটা নিয়ে বলো তো কোনটা কোনটা নিয়ে কাজ করব? যে কোনো দুইটা নিয়ে কাজ করা যায়। ধরো আমরা চিন্তা করলাম আমরা হচ্ছে x আর z নিয়ে কাজ করব, ধরো, বা y z নিয়েও কাজ করতে পারি। y z এর যেহেতু মিল আছে, চলো y z নিয়ে কাজ করি। y ও z সম্বলিত পদ নি, তাই তো? তাহলে এখন এখান থেকে যদি y আর z নিই তাহলে কি কি আসবে? -24y², তারপর -6z², আর yz সম্বলিত পদ কোনটা? এটা না? তার মানে +24yz। তাহলে জিনিসটাকে একটু সুন্দর করে আমরা লিখলে পাই -24y² + 24yz -6z²। তাহলে এখান থেকে আমরা যদি একটু গুণ করি 24 × 6 মানে হচ্ছে 144, 12 12 144 মিলে গেল। তো -24y² + 12yz + 12yz -6z²। মিডল টার্ম আশা করি সবাই বুঝতেছো, এই কারণে মিডল টার্মটা ভালো করে বোঝাচ্ছি না। তো এখান থেকে আমরা আবার আগের মতোই কি কমন নিব? -12y কমন নিব। নিলে দেখো আমাদের কি আসে? আমাদের আসে 2y + z। ওকে, আর এখান থেকে আমরা কি কমন নিব? এখান থেকে আমরা কমন নিব হচ্ছে প্লাস, আচ্ছা সরি এখানে একটু ভুল করলাম, এটা মাইনাস হবে কারণ -12y কমন নিল, তাহলে এটা হবে -z। আর এখান থেকে আমরা কি কমন নিচ্ছি? এখান থেকে আমরা কমন নিচ্ছি 6z, নিলে আমাদের আসতেছে 2y - z। ঠিক আছে? তাহলে এখান থেকে এখন দেখো তো যদি মিলিয়ে লিখি আগের মতোই, 2y - z আসতেছে একটা, আর আরেকটা আসতেছে -12y + 6z। ঠিক আছে? তো এখন আমাদের কি করা উচিত? চলো আগের ম্যাথটা থেকে আমরা একটু ধারণা নিই। আগের ম্যাথে আমাদের কমন পার্টে কে ছিল? x কিন্তু এখানে ছিল, এখানে ছিল না। কিন্তু কমন পার্টে একটা জিনিস ছিল, সেটা হচ্ছে এখানেও ধ্রুবপদ ছিল, এখানেও ধ্রুবপদ ছিল। এই কারণে যখন আমরা মিলাই লিখতে গেছি তখন বলো তো আমরা কাকে বেস করে আগাইছি? ধ্রুবপদকে নিয়ে আগাইছি না? জিনিসটা বুঝতে পারতেছো? তো এখন এই ম্যাথটার ক্ষেত্রে দেখো আমাদের প্রথম আমরা কাজ করছি xy নিয়ে, পরে আমরা কাজ করছি yz নিয়ে। তার মানে বলো তো আগের ম্যাথে ছিল ধ্রুবপদ কমন, এই ম্যাথের মধ্যে কে কমন?
ওয়াই কমন না? তার মানে আগে যেহেতু আমরা ধ্রুবপদটাকে মিলাইছি, এখন আমাদের কাকে মিলানো উচিত? যেহেতু ওয়াইটা কমন, অবশ্যই ওয়াই কে মিলানো উচিত। তাহলে এটাও আমার ওয়াই, এইটাও আমার ওয়াই। তাহলে এখানে দেখো ওয়াই এর সামনে আছে 4y, মানে +4y -6y, তাই তো? এখানে খেয়াল করে দেখো তো, এখানে +4y তো নাই, -6y ও নেই। দেখছো মজার বিষয় না? +4y ও নাই, -6y ও নাই, ঝামেলা হয়ে গেল। কি করতে পারে? একটু ভালো করে এই পাঁচটাতে তাকাও, খেয়াল করে দেখো তো। আমি যদি একটু লিখি, এখান থেকে একটা 2 কমন নেওয়া যায় না? দেখো তো, এটা থেকে একটা 2 কমন নেওয়া যায় না? যদি 2টা কমন নিয়ে নিই তাহলে কি থাকে? 2y - z, আর এখান থেকে একটা 2 কমন নিয়ে নিলাম, নিলে দেখো আসে -6y + 3z, এটাই তো আসে। তাহলে এখন দেখো, যখন তুমি -6টা মানে 2টা কমন নিয়ে নিছো, তখন অলরেডি -6y চলে আসছে, যেটা তোমার এখানের -6y এর সাথে মিলে গেছে। কিন্তু এখানে আসার কথা 4y, এখানে আসছে 2y। তো বুঝতে পারতেছো কি করা লাগবে? এই 2টা এটাতে গুণ করে দাও। এই 2টা যদি গুণ করে দাও তাহলে কি চলে আসে? 4y - 2z -6y + 3z। তাহলে এখন দেখো তো, আমরা যদি জিনিসগুলোকে একটু মার্ক করি, তাহলে এখানেও দেখো আমাদের আছে 4y, এখানেও আমাদের আছে 4y, এখানেও আমাদের আছে -6y, এখানেও আছে আমাদের -6y। তাহলে দুইটা জিনিসকে যদি আমি একটু মিলাই দেই তাহলে কি পাবো? তাহলে আমরা পাবো, সুতরাং প্রদত্ত রাশির উৎপাদক কি কি হবে? দেখো তো, 4y তো 4y দুটোর মধ্যে যেহেতু কমন, 4y এর সামনে যারা থাকবে তারও হচ্ছে সেম ভাবে রাখতে হবে। তাহলে কিভাবে থাকবে? 4y এর সামনে আছে 3x, আর 4y নিচে তো থাকবেই। এখানে 4y এর পরে আছে -2z, তাহলে এটা একটা হয়ে গেল। আর আরেকটা দেখো, এখানে -6y এর সামনে আছে হচ্ছে 5x, আর এখানে দেখো -6y এর পরে আছে প্লাসে 3z, আর -6 মাঝখানে কি আছে? -6y। তাহলে জিনিসটা হয়ে গেল। তো আমি বলছিলাম একটা যেহেতু উৎপাদক লিখছো, আরেকটাও লিখে দিবা। সেটা কিভাবে লিখে দিবা? অথবা দিয়ে একটা থেকে মাইনাস কমন নিয়ে আরেকটাতে গুণ করে দিবা। তাহলে আনসারটা আসে -3x -4y + 2z, মাইনাসটা এখন ওই পাশে গুণ করে দিলে -5x + 6y - 3z। আশা করি জিনিসটা সবাই বুঝতে পারছো। এখন আবার কিন্তু আমাদের আরেকটা কথা চলে আসে, সেটা হচ্ছে শুদ্ধি পরীক্ষার কথা, তাই তো? খেয়াল করে দেখো, এখানের মধ্যে আমরা 2xy নিয়ে কাজ করছিলাম, মার্ক করে রাখছি। 24yz নিয়ে কাজ করছিলাম। কাজ করি নাই কোনটাকে নিয়ে? কাজ করি নাই আমরা এই -xz কে নিয়ে, তাই তো? তাহলে শুদ্ধি পরীক্ষার জন্য মেইন ফ্যাক্টর বা মেইন কাকে নিয়ে আমরা কাজ করব? -xz কে নিয়ে। তাহলে -xz কে নিয়ে যদি কাজ করি, যদি একটু লিখি, শুদ্ধি পরীক্ষা, তা আমি একটার জন্য বের করতেছি। শুদ্ধি পরীক্ষা কার জন্য হবে? xz এর জন্য। xz এর সহ, দেখো তো xz এর সহ কার কার জন্য পাবো? এখানে আছে x, x এর সাথে যখন z গুণ হয়ে যাবে তখন xz এর সহগ পাবো। তাহলে x এর সামনে হচ্ছে আছে 3, আর z এর সামনে আছে হচ্ছে 3, তাহলে হয়ে গেল 3 × 3 প্লাস, এখানে দেখো z এর সামনে আছে -2, এটার সাথে যখন x গুণ করব তখনই তো আমার xz আসবে, তার সামনে আছে হচ্ছে 5। তাহলে আনসারটা কি আসে? 3 3 হচ্ছে 9 -10, আনসারটা আসে -1, অর্থাৎ xz এর সামনে আমার সহগ হইতে হবে -1। এবং খেয়াল করে দেখো xz এর সামনে আমাদের সহগ আছে -1। তার মানে আমরা বুঝতে পারলাম আমাদের ম্যাথটা হয়ে গেছে। এখন আমরা আজকে আসলে কি করলাম? আজকে আমরা যা কিছু করছি সেগুলো হয়তো তোমরা অনেকেই এখন পর্যন্ত কোনো সময় দেখোই নি, হয়তো অনেকে এগুলো স্কিপ করে গেছো, যে হ্যাঁ পরীক্ষাতে আসবে না, স্কিপ করে চলে যায়। বাট এগুলা কিন্তু তোমার হাই স্কুলের পরীক্ষাগুলোর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং তুমি যখন কোনো একটা বই খুব ভালো করে পরীক্ষাতে বসবা তখনই কিন্তু তোমার কনফিডেন্স আসবে, তাই তো? তো এই কারণে আমরা এখানে যা কিছু পড়াচ্ছি, আমরা অতি প্রাকৃতিক কিছু পড়াচ্ছি না বা খুব কঠিন ইন্টারের কিছু পড়াচ্ছি না। যা কিছু ছিল সবকিছুই ছিল বইয়ের। আমাদের টার্গেট ছিল তোমাদের বইয়ের গুলা ভালো করে বুঝাই দেওয়া। যেমন এটা কিন্তু তোমার অনুশীলনীর ম্যাথ, ঠিক আছে? তোমার অনুশীলনীতে কিন্তু আছে, অনেকে এটা করতেও পারো, বেশিরভাগই স্কিপ করে চলে যায়। তো আজকের পরে আশা করি জিনিসগুলো স্কিপ করা লাগবে না। তো আমরা আজকে এক চলক বিশিষ্ট
রাশির উৎপাদকে বিশ্লেষণ পড়লাম, তারপর 2 চলকের জন্য পড়লাম, আর লাস্টে একটা এক্সট্রা 3 চলকের জন্য পড়লাম। তো আমরা আজকে কি কি পড়ছি সবাই আশা করি বুঝতে পারছো। তো যদি ভালো করে বুঝে থাকো তাহলে অবশ্যই এগুলো ভালো করে প্র্যাকটিস করবা, আর যদি উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবা। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।